তো এই গল্প হলো এমন একটা দুনিয়া যেখানে হেভেন ইমমর্টালদের উপর থেকে তার মুখ ঘুরাই ফেলছিল। তাই সাধারণ মানুষরা তো ডিমনদের পূজা করা শুরু করে দেয়। তারা প্রত্যেক দিনই মৃত্যুর থেকে ভয়ঙ্কর শাস্তি উপভোগ করত। আর তখনই তাদের মাঝখান থেকে সাপ ধরা একটি সাধারণ ছেলে বাইরে চলে আসে, যার নাম জু ইয়ান। সে অত্যাচারের সামনে নিচু হতে মানা করে দেয়। তাই সে এখানে একটি ডিমন গডের জান নিয়ে নেয়। সে এসব করেছিল সাধারণ মানুষদের ভালোর জন্য, কিন্তু সেই মুহূর্ত থেকে তার জন্য দুনিয়াটা উল্টে যায়। যদি তাকে এই দুনিয়াতে জীবিত থাকতে হয় তাহলে তাকে কাল্টিভেশনের রাস্তায় চলতে হবে, হেভেনের সাথে যুদ্ধ করে। আসলে কি এখানে জুইয়ান ইমমর্টালিটিকে হাসিল করতে পারবে, নাকি সেও ওই মানুষদের মতন মিটে যাবে যারা কিনা ভাগ্যের সাথে যুদ্ধ করার চেষ্টা করেছিল? আর এখান থেকেই আমাদের অ্যাসাসিন অন দ্য চুজেন ডে শুরু হয়ে যায়। তো চলো দেখি এই যুদ্ধের ময়দানে জিত কার হাসিল হয়। তো এই গল্পের শুরুতে আমাদের ভয়াবহ আসমান দেখানো হয়, যেখানে দাও অফ হেভেন অনেক বেশি রেগেছিল, যার সাথে ওখানে আমরা হাজারো কাল্টিভেটরদের দেখি যারা কিনা হেভেনলি ট্রায়ালের জন্য রেডি ছিল, যাদের উপর কিনা বারবার থান্ডার অ্যাটাক হচ্ছে। আর তারা সবাই মিলে 500 থেকেও বেশি হেভেনলি ট্রায়াল এক্সামকে কমপ্লিট করছে। কিন্তু হেভেনের তো এখনো রাগ থামার কোনোই নাম নিচ্ছিল না। তাদের সাথে যে মাস্টার ছিল, হেভেনের এত বেশি রাগ দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। তাই সে বলে, আমরা তো 500 থেকেও বেশি হেভেনলি ট্রায়াল কমপ্লিট করে ফেলেছি, এখন তো এই হেভেনলি ট্রিবুলেশন খতম হওয়ার কথা। কিন্তু এমনটা তো এখানে কিছুই হয় না। উল্টা হেভেনলি স্ট্রাইক অ্যাটাকের কারণে কাল্টিভেটররা তো জানে মারা যাচ্ছে, যার সাথে হেভেনলি আওয়াজ পুরো আসমানে ছড়াই যায়। হেভেন বলতেছিল, তোমরা অ্যাসেন্ট হওয়ার জন্য হেভেনলি ট্রিবুলেশনকে অনেক বেশি পুশ করে ফেলেছো, যার কারণে তোমরা কেউ হেভেনলি রেলমে এন্টার হতে পারবে না। উল্টা তোমাদের উপর আরো একটি অ্যাটাক করা হবে। আর সব থেকে বেশি পাওয়ারফুল থান্ডার অ্যাটাক তো তাদের মাস্টারের উপরে পড়ে যায়, যে ট্রিবুলেশনের থান্ডার এনার্জির ভিতর তো সে অনেক খারাপ ভাবে ফেসে যায়। আর সে বলতেছিল, এই মনস্টার ট্রিবুলেশন এক্সামকে কে ক্রিয়েট করছে? এই 8000 থান্ডার অ্যাটাকের সামনে আমাদের ইমমর্টালরা অ্যাসাসিন হওয়ার কোনো আশা নাই। আমরা কি কখনোই ইমমর্টালিটি হাসিল করতে পারবো না? আমি ভাগ্য মানি না, কিন্তু তাকে তো এই কথাটি অ্যাকসেপ্ট করতে হয়, কারণ ওখানে তার মৃত্যু হয়। তো এরপর আমাদের একটি মিস্টেরিয়াস ভয়েস বলে যে অ্যানশিয়েন্ট টাইমে একটি ডিজাস্টার হয়, আর সেই ডিজাস্টারের পরে ইমমর্টালিটি হাসিল করা পুরোপুরি ভাবে ইম্পসিবল হয়ে গেছে। আর সেই সময় দুনিয়ার কমান্ড সামনে ছিল ইম্পেরিয়াল ওয়ার্ল্ড আর আন্ডারওয়ার্ল্ড কোর। এই দুইজন এই দুনিয়াতে কয়েকশো বছর পর্যন্ত রাজত্ব করেছে, কিন্তু 1000 বছর পর ইম্পেরিয়াল পাওয়ারের কোড ডিক্লাইন হওয়া শুরু করে দেয়। আর সেই কোডে টোটাল 8 ক্ল্যান ছিল, যারা কিনা পরবর্তী সময় তাদের এম্পেরিয়ালের বিরুদ্ধে হয়ে যায়। তাই তারা 8 গ্রেট ক্ল্যান মিলে এম্পেরিয়াল কোডের পাওয়ারকে সিল করে ফেলে। আর এম্পেরিয়াল কোডের পাওয়ার ডিক্লাইন হতে দেখে ওয়ার্ল্ডের মানুষরা এটা সুযোগের সদ্ব্যবহার উঠায়। তারা মর্টাল ওয়ার্ল্ডে অ্যাটাক করেও তাদের পাওয়ারকে স্প্যালো করা শুরু করে দেয়। সেই সময় মর্টাল ওয়ার্ল্ডে কিওস ছিল, ডিমান আর বিস্টরা মিলে এটাকে পুরোপুরি ভাবে দখল করে ফেলছে। ইম্পেরিয়াল কোড ডিস্ট্রয় হওয়ার পর থেকে তাদেরকে থামানোর এখানে কেউই ছিল না। যেসব চলতে আন্ডারওয়ার্ল্ডের মানুষরা তাদের উপর রুল ফালানো শুরু করে দেয়। আন্ডারওয়ার্ল্ডের দেবতারা সাধারণ মানুষদের কাছ থেকে ট্রিবিউট নিত, তারপরে তারা তাদেরকে সুরক্ষা দান করত। ওদিকে উল্টা ইম্পেরিয়াল কোডের 8 গ্রেট ক্ল্যানের মানুষরা তো সাধারণ মানুষদের কাছ থেকে ট্যাক্স নিত। তার মানে এখানে নোবেল ফ্যামিলি আর আন্ডারওয়ার্ল্ডের গডরা মিলে সাধারণ মানুষদের জীবন এখানে হারাম করে দিছে। তাই এখানে সাধারণ মানুষরা পুরোপুরি ভাবে হাল ছেড়ে দিছে যে কোনো একদিন কোনো একটি উসুল্লাহ এই শিকলের চেন থেকে তাদের মুক্তি দিবে। তাই মানুষরা তো আন্ডারওয়ার্ল্ডের মানুষদের গড ভাবা শুরু করে দেয়, যার সাথে আমাদের একটি ভিলেজের সিন দেখানো হয়, যেখানে আজকে একটি আন্ডারওয়ার্ল্ড গডের পুজো হবে। তাই সাধারণ মানুষরা তো তাদের শেষ টাকাগুলো দিয়ে সেরেমনি জিনিস কিনতেছে। তাদের শুধু একটি আশা ছিল যে এই বছর আন্ডারওয়ার্ল্ডের গড তাদের উপর দয়া দেখায়। পিছনের বছর তো এখানে বৃষ্টি হয় নাই, তাই এখানে খরা পড়ে, কিন্তু এই বছর তারা যদি কোনো ডিমন গডকে খুশি করতে পারে তাহলে হয়তো এখানে বৃষ্টি হবে, যার কারণে তারা হয়তো দুই মুঠো দুটি পেট ভরে ভাত খেতে পারবে। আর তখনই হঠাৎ করে ওখানে আমরা একটি জিয়াঙ্গো নামে মানুষকে দেখি, যে কিনা কাঠ বিক্রি করার কাজ করে। আর সে ভাবতেছিল আজকের জন্য তার কাঠ একটু বেশি চড়া দামে বিক্রি হয়, যেন সে আন্ডারওয়ার্ল্ড গডের জন্য কিছু কিনতে পারে। আর এল্ডার লু এর হাতে একটি পুরাতন বাসি ব্রেড ছিল, কিন্তু যখনই সে তার সামনে একটি কুকুর দেখে সে তো এটা তাকে দিয়ে দেয়। এল্ডার লু সত্যি একজন অনেক দয়ালু মানুষ ছিল, যে কিনা নিজের থেকে অন্য মানুষদের কেয়ার করত। এখানে ভিলেজে সবকিছুই তো নর্মাল ছিল, কিন্তু হঠাৎ করে জঙ্গলে অনেক বেশি লড়াচড়া শুরু হয়ে যায়, কারণ ওখানে অনেক একটি পাওয়ারফুল বিষ ছিল, যে কিনা নিষ্পাপ পশুদের না জানি কতগুলারই জান নিছে। আর ওই জঙ্গলের ধ্বংসপাত সোজা তাদের ভিলেজে চলে আসে, যেটা কিনা একটি ড্রাগন স্নেক পাইথন ছিল। আর এই ভয়াবহ ড্রাগন পাইথনকে দেখে সাধারণ মানুষদের ভিতর তো পলাপলি শুরু হয়ে যায়। এখানে প্রত্যেকটি মানুষই তার যান বাঁচানোর জন্য এদিক এদিক পলাইতেছে, যার সাথে আমরা একটা ছোট বাচ্চাকেও দেখি, যে কিনা তার মাঠ থেকে আলাদা হয়ে গেছে। আর যখনই এল্ডার জিয়াংলু ওই ছোট বাচ্চাটাকে দেখে, সে তো তার কাঠ ফালাই দ্রুত
দ্রুত ওই বাচ্চাটিকে উঠায় নেয়। জানি না ওই পাইথন স্নেক কত বেশি পশুদের খেয়ে ফেলেছিল, যার সাথে সে এখন এল্ডার জিয়াংলুর পিছনে বেজে গেছে। কিন্তু তখনই এন্ট্রি হয় এই ভিলেজের স্নেক ক্যাচারের, যা কিনা সাপ ধরা তার পেশা। আর সেই হলো আমাদের এই গল্পের হিরো জু ইয়াং। সে হাওয়ায় জাম্প করে সোজা ওই পাইথনের মুখে লাত দিয়ে দেয়, যার সাথে সে ওই স্নেকের লেজ ধরে তাকে গোল গোল গোড়ায় মাটির সাথে দিয়ে মারে। ওয়েল জু ইয়াং এর এই অ্যাটাকের কারণে ওই স্নেক পাইথন তো ঘায়েল হয় না, উল্টা সে তার উপর আরো বেশি রেগে যায়। তাই সে এখানে জু ইয়াং কে বলতেছিল, খারাপ গন্ধদার মানুষ, তোর জন্য এখানে আমার খাবার নষ্ট হয়ে গেছে, এখন তো তোকে খেয়ে আমার পেট ভরবো। যেটা বলার সাথে সে জু ইয়াং এর পিছনে বেজে যায়, কিন্তু জু ইয়াং তো ওদিক এদিক লাভ লাগায় ওই স্নেকের মাথা ঘুরাই দেয়, যার সাথে সে একজন প্রফেশনাল লেভেলের স্নেক ফাইটার ছিল। আর সে জানতো সাপের শরীরে কোনটি উইক পয়েন্ট, সেখানে যদি সে অ্যাটাক করে তাহলে এই সাপটি হেরে যাবে। তাই সর্বপ্রথম জু ইয়াং তো ওই সাপের লেজের হাড্ডির উপর অ্যাটাক করে, যার কারণে ওই স্নেক তো ব্যথায় চিল্লাতে থাকে, যার সাথে জু ইয়াং এবার অ্যাটাক করে তার মিডল বডির উপর। এরপর থার্ড অ্যাটাক হয় তার গলায়, যার সাথে ফাইনাল অ্যাটাক তো জোরদার একটি লাফতির সাথে তার মুখে হয়। এখানে জু ইয়াং এর 4 অ্যাটাকের কারণে ওই স্নেকের তো হাড্ডি গুড্ডি সব এক হয়ে গেছে, যার সাথে সে মাটিতে পড়ার সাথে সাথেই তার আসল রূপে চলে আসে, যেখানে একটি ছোটখাটো স্নেক ছিল। আর ওই স্নেকের নামই ছিল নিউ 7। ওদিকে ভিলেজের মানুষরা তো জু ইয়াং এর ফাইট দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, যার সাথে তারা বলে জু ইয়াং এর ফাইটিং স্কিল তো দিনের পর দিন আপডেট হতেই যাচ্ছে। আফটার অল জু ইয়াং এর ফ্যামিলি তো এটা একের পর এক করতেই আসতেছে, যার কারণে সে তো নিঃসন্দেহে এখানে এটাই এক্সপেক্ট হবেই। আর তখনই ওখানে এল্ডার জু ইয়াং তো জু ইয়াং এর শুকরিয়া আদা করা শুরু করে দেয়, যেটা জু ইয়াং তো তাকে এসব কথা বলতে মানা করে, কারণ সে ওই মানুষটা যে কিনা তার ফ্যামিলির পর তাকে এখানে আশ্রয় দিছে। যদি ছোটবেলায় আপনি আমায় আশ্রয় না দিতেন তাহলে ছোটবেলায় আমি জানা মেরে যেতাম। কিন্তু এল্ডার জং তো তার মুখ থেকে তার ফ্যামিলির নাম শুনে একটু অবাক হয়ে যায়, উদাস হয়ে যায়। তাই সে জু ইয়াং কে বলে, জু ইয়াং তুমি আমায় বলেছিলে তোমার ফাদার আর গ্র্যান্ডফাদার দুজনেই স্নেক ক্যাচার ছিল, আর সাপ ধরার সময় তাদের মৃত্যু হয়। আমি চাই না তোমারও সেম অবস্থা হোক, আমি চাই তুমি তোমার পেট পালার জন্য অন্য কোনো কাম করো, সাপকে ধরা এটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু এতক্ষণে তো জু ইয়াং ওই ছোট সাপটির কাছে চলে যায়, আসে এল্ডার জং কে বলে আমায় এই ছোট সাপটিকে রেজিস্ট্রেশন করতে হবে, আর তখনই যায় আমি গভর্নমেন্টের কাছ থেকে ট্যাক্সের বিষয়ে ক্ষমা পাবো। আমি জানি আপনি আমার কাজ নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন, কিন্তু এখানে যদি আমি অন্য কোনো কাজ করি তাহলে সমস্ত পয়সা ট্যাক্স ভরার ভিতরেই চলে যাবে, যার কারণে হয়তো আমায় খোদার জ্বালাই মরতে হবে। দেখো বন্ধুরা, টাকা সব জায়গায় গুরুত্বপূর্ণ, এটা হোক না কোনো বা এনিমি সিরিজ বা রিয়েল ওয়ার্ল্ডে। এরপর জু ইয়াং তো ওই লিটল স্নেকটাকে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছে, যার সাথে ওই স্নেক 7 নিয়ে তো জু ইয়াং কে বলে আমি একটি ডিমনিক স্নেক, কিন্তু তারপরও এই ছেলেটি আমার এই কারণে ধরছে যেন সে তার ট্যাক্সের হাত থেকে বাঁচতে পারে। এটা তো আমার অনেক বেশি অপমান করা হয়ে গেছে। যদি একবার আমার স্নেক নোবেল ফ্যামিলি এই বিষয়টা জানতে পারে তাহলে তারা তো আমার অনেক বেশি মজা নিবে। এই ছেলেটি জানেই না যে আমি একটি নোবেল ফ্যামিলি থেকে বিলং করি। এরপর জু ইয়াং তো তার ঘরে চলে আসে, যেখানে স্নেক নীল 7 তো জু ইয়াং কে বলতেছিল, বাচ্চা তুমি জানো না আমি কত টেরিফাইং লেভেলের স্নেক, তাড়াতাড়ি আমাকে রিলিজ করো। আমি একটি পাওয়ারফুল স্নেক ক্ল্যান থেকে বিলং করি, আমার বাপ দাদারা পড়ালেখার ভিতর অনেক বেশি এক্সপার্ট ছিল, আর তাদের রক্ত এখন আমার পুরো শরীরে ধরতেছে। যেটা জু ইয়াং বলে, সরি আমার ছোট বন্ধু, এখন আমি তোমায় রিলিজ করতে পারবো না। স্নেক ক্যাচিং বিজনেসে সাপদের ধরা হয় নাকি তাদের রিলিজ করা হয়, আর আমার ফাদার আর গ্র্যান্ডফাদার স্নেক ডিমনকে ধরার কাজ করতো, যে চক্করে তাদের জান চলে যায়। যেটা শুনে নিন 7 তাকে বলতেছিল যে হ্যাঁ একটি স্নেক কেচার, সেও আমার ফ্যামিলিকে মেরে ফেলেছে, যার সাথে আমি 120 বছর পুরনো সাপ। আমার ড্রাগন স্নেক হওয়ার কিছু % চার্জ আছে। আমি ভাবতেছিলাম সামনে যাই একটি ড্রাগন হয়ে ইভেল মানুষদের জানে মেরে ফেলবো, কিন্তু এখন আমার ভাগ্য একটি ছোট সাপ ধরা ছেলের হাতে। এমন খারাপ কপাল তো কারোই যেন না হোক। এমনটা বলার সাথে নীল 7 তার ভাঙা হাড্ডি গুলাকে জোড়া শুরু করে দেয়। এরপর কিছুক্ষণ পরে তো সে তার সমস্ত হাড্ডি জোড়া লাগাই ফেলে, যার সাথে এখন তার শুধু একটাই কাজ আছে, যে জু ইয়াং কখন আসে ওই বাস্কেটের মুখটা উপরের দিকে ওঠায়, কারণ সে ভাবতেছিল যখনই জু ইয়াং ওই বাস্কেটটি উপরে তুলবে তখনই সে সোজা তার উপর অ্যাটাক করে দিবে। এই ছেলেটি একবার আমার হাতে আসুক, আমি তার শরীরে আমার বিষাক্ত দাঁত ঢুকাই তার ফ্যামিলির কাছে পাঠাই দিব। কিন্তু তখনই নীল 7 ওই রুমে এনার্জি ফ্লাকচুয়েশন অনুভব করে, কারণ সে তো দেখতে পাচ্ছিল জু ইয়াং এখানে কাল্টিভেশন ফর্মে বসেছিল, আর সে তার এনার্জিকে অনুভব করে অনেক বেশি অবাক হয়ে যায়। সে অবাক হয়ে বলে এই বাচ্চাটি তো সান এন্ড মুনের এনার্জিকে অ্যাবসর্ব করতে পারে, কিন্তু এটা তো একটি ডিমনিক কাল্টিভেশন পাথ, একটি মানুষ কখনই ডিমনিক কাল্টিভেশন পাথকে অ্যাকসেপ্ট করে না, তার তো উচিত হিউম্যান কাল্টিভেশন রাস্তাকে বেছে নেওয়া। তাহলে কেন এই বাচ্চাটি আমাদের মতন ডিমনিক কাল্টিভেশন করে রাস্তাটি বেছে নিল? যার সাথে নীল 7 এখানে দেখে জু ইয়াং তার এনার্জি ব্লেড আর স্পিরিচুয়াল এনার্জিকে অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারে। আসলে জু ইয়াং
এখানে কে? সে কি আমাদের কোনো ডিমনিক কাল্টিভেটরদের ভাই নাকি, যারা কিনা মেলার ভিতর একে অপরের কাছ থেকে হারায় যায়? আর তখনই হঠাৎ করে ওখানে এল্ডার জং চলে আসে, যেখানে তাকে বলে আজকে নেদার ওয়ার্ল্ডের গডের পূজা হবে, তো কেননা তুমি আমার সাথে আসো। যেটা শুনে জু ইয়াং তো উনাই বলে যে আমিও ওখানে যেতে চাই, কিন্তু ওই গডকে অফার করার মতন আমার কাছে কিছুই নাই, তাই এবার আমি ভাবতেছি আমি ওখানে যাব না। যেটা শুনে এল্ডার জং তো একটু অবাক হয়ে যায়, তাই সে তো জু ইয়াংকে বোঝাই বলে যে বাচ্চা, তুমি এই কথাটি অনেক ভালো করে জানো যে ওয়ার্ডশিপে আমাদের সবাইকে যেতে হয়, যদি তুমি নেদার ওয়ার্ল্ড গডের সামনে মাথা নিচু করো তারপরে উনি তোমায় ক্ষমা করবে। আর তখনই হঠাৎ করে উনি জু ইয়াং এর পেটের থেকে অনেক আওয়াজ শুনে, তাই সে তো বুঝতে পারে যে এখানে জু ইয়াং অনেক বেশি ক্ষুধার্ত। তাই এল্ডার গ্লু আমরা তো দেখি তার কাছে যে অবশিষ্ট ব্রেডের টুকরাটি ছিল সে জু ইয়াং কে দিয়ে দেয়, যার সাথে সে তাকে বলে হতে পারে যে নেদার ওয়ার্ল্ডের গড তোমায় নোটিসই না করে, যেটা বলার সাথে সে এখান থেকে চলে যায়। আর উনি যাওয়ার সাথে সাথে জু ইয়াং নিউ 7 কে উঠাই ধরে। সে তাকে বলতেছিল আমি কোনো কিলার না, কিন্তু তোমায় মারতে আমার একটুও সময় লাগবে না, যদি তুমি এখানে জীবিত থাকতে চাও তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দাও, বলো তুমি একজন ডিমান কিভাবে হইছো। যেটা নীল 7 তো ডরাই তাকে সমস্ত ঘটনা বলা শুরু করে দেয় যে আমার ভাই এটি একটি অনেক বড় লম্বা ঘটনা, আসলে আমার গ্র্যান্ডফাদার যেখানে একটি পয়জন স্নেক ছিল, সে এদিক ওদিক ঘুরে হঠাৎ করে একটি ক্যাপের ভিতর ঢুকে পড়ে, যেটার ভিতর কিছু পিল আর কিছু স্কোল ছিল। যখনই সে ওই পিল গুলোকে কনজিউম করে ওনার মাথার ব্রেন কাজ করা শুরু করে দেয়, যার কারণে উনি বলা খাওয়া কাজ করা এসবের ব্যাপারে জানতে পারে, যার সাথে উনি ওই স্ক্রোলটাকে ব্যবহার করে কাল্টিভেশন করা শুরু করে দেয়। যেসব চলতে চলতে উনি একদিন একটি ডিমনিক পাইথন হয়ে যায়, এরপর উনি ওই স্ক্রোলটাকে আমার প্যারেন্টস এর কাছে দিয়ে দেয়। আর এভাবে চলতে চলতে ওই স্ক্রোল আমার কাছেও চলে আসে। ওই স্ক্রোলটি আমাদের ফ্যামিলির কাছে একটি লেগেসি। জানি না এসব কাজ কত বেশি পীড়িত থেকে হইতেছে, এসব কথা তো নীল 7 অনেক বেশি প্রাউড ফিল করে বলতেছিল। আর তখনই জু ইয়াং তো তাকে বলে ওই স্ক্রোলটি আমার কাছে দিয়ে দাও, যেটা শুনে নীল 7 তো ওই স্ক্রোলটি তাকে দিতে চায় না, কিন্তু যখন ওই জু ইয়াং তার হাত উপরে ওঠায় নীল 7 তো ডরে তার স্ক্রোল তার হাতে দিয়ে দেয়, যার সাথে সে অনেক আদরে বলতেছিল আমার বড় ভাই এই স্ক্রোলটি পড়ার সাথে সাথে আমার হাতে দিয়ে দিও। এরপর আমরা তো জানতে পারি ওই স্ক্রোলের ভিতর গ্রেট সান গাইডিং টেকনিক লেখা ছিল, যার সাথে ওখানে আরো একটি টেকনিক নোট করা ছিল যেটাকে ডিমন পাথ এলিফ্যান্ট পন্ড টেকনিক বলা হতো। আর জু ইয়াং তো অবাক হয়ে নীল 7 কে বলতেছিল তোমার কাছে না হাত আছে না পা, তো তুমি ডিমনিক পাথ এলিফ্যান্ট পাউন্ড টেকনিকটাকে প্র্যাকটিস করার কি লাভ, কারণ কিল ঘুষি লাভ দেওয়ার জন্য তো হাত পাওয়ার দরকার হয়। যেটা শুনে নীল 7 তো তাকে বলতেছিল দেখ ভাই সময়ে কিছু জিনিস থাকাচ্ছে না থাকা ভালো, কারণ এমনি তো আমার অ্যানসেস্টাররা আমার জন্য বেশি টেকনিক ছেড়ে যায় না, শুধু এক দুটাই গুণে শুনে ছেড়ে গেছে। যেটা শুনে জু ইয়াং তো তার মনে বলতেছিল আমি সাপটির কাছ থেকে যে টেকনিক দুইটা পেরেছি কেন মনে হচ্ছে এই গ্রেট সান গাইডিং টেকনিক আমার টেকনিক থেকে আলাদা, কিন্তু কেন জানি না এই দুই টেকনিকের মাঝে কিছু তো একটা মিল আছে। আর কিছু ঘন্টা এইসব ভাবার পর সে তো নীল 7 কে কিছু বলতে শুরু করে যে তোমার এই টেকনিক তোমার চি গ্যাদারিং লেভেল পর্যন্তই পৌঁছাতে পারে, তুমি কাল্টিভেশনের দুনিয়াতে কোনো বাদশা তো হতে পারবে না। যেটা শুনে নীল 7 তো টেনশনে পড়ে যায়, যার সাথে জু ইয়াং তো তাকে একটি বাস্কেট দেখায় যেখানে আরো অনেক বেশি টেকনিক ছিল, যেটা দেখে নীল 7 তো বলতেছিল বাপরে তোমার কাছে তো অনেক বেশি ডিমনিক টেকনিক আছে। যেটা শুনে জু ইয়াং তো তাকে বলতেছিল আমি শুধু কোনো স্নেক ক্যাচার না, আমি নিজেও জানি না আমি কত বেশি ডিমনিক কাল্টিভেটরদের জানে মেরেছি, 10-15 কিলোমিটারের আশেপাশে যত বেশি ডিমনিক কাল্টিভেটর আছে তারা সবাই আমার শিকার, কিন্তু তারপরও তাদের কাছে কোনো বিশেষ টেকনিক ছিল না, যেগুলা ছিল সেগুলোকে ব্যবহার করে আমি শুধু চি গ্যাদারিং লেভেলে উঠতে পারতাম। ইনফ্যাক্ট আমার কাছে যে গার্ডিয়ান টাইনিং টেকনিক আছে ওটাও লো লেভেল টেকনিকের ভিতর পড়ে। যেটা শুনে নীল 7 তো রেগে যায়, বলে এটা অবশ্যই তোমাদের মানুষের কোনো চক্রান্ত, তোমরা মানুষরা আমাদের ডিমান্ডদের কাছে কোনো লো লেভেল টেকনিক ছাড়া অন্য কোনো কিছু রাখো নাই, তোমরা মানুষরা একদমই চাও না যে আমাদের মতন ডিমনিক কাল্টিভেটররা পাওয়ারফুল হোক। ওদিকে জু ইয়াং তো তার এলিফ্যান্ট পাথ ডিমনিক টেকনিকটাকে অনেক বেশি ইন্টারেস্টিং ফিল করতেছিল। তো এরপর এই সিন কাট হয়ে আমাদের জিয়াং ফ্যামিলির অ্যানসেস্টারের সিন দেখানো হয়, আর এই জায়গাতেই নেদার ওয়ার্ল্ড গডের পূজা হবে, তাই সাধারণ মানুষরা তো সবাই এখানে চলে আসছে। এখানে বাধ্যভাবে ভিলেজের পরিবারের এক এক সদস্যরা আসতে হয়, যাদের ভিতর আমরা এল্ডার জিয়াং লুকও দেখতে পাচ্ছিলাম যে কিনা এখানে খালি হাতে আসছিল, আর বাকি মানুষরা তো তাদের উপহার একটি বলে রাখা শুরু করে দেয়। আর তখনই হঠাৎ করে ওখানে ডিমনিক এনার্জি ছড়ে পড়ে, তার মানে এখানে নেদার ওয়ার্ল্ডের গড চলে আসছে, যার কারণে সাধারণ মানুষরা তো এখানে ঝুঁকে যায়। এরপর আমাদের নেদার ওয়ার্ল্ডের গডের স্ট্যাচু দেখানো হয়, যেটা কিনা অনেক খারাপ ভাবে শ্যাটার হয়ে একটি ডিমনিক ওয়ারিয়ার বাইরে চলে আসে। আর জিয়াং ভিলেজের এই গডটাকে ডেটি দ্য গ্রেট উলফ নামে জানা যেত। এটা নেদার ওয়ার্ল্ডের একটি গড যে কিনা অতিরিক্ত লোভী ছিল, কারণ সে আসার সাথে সাথে শুয়ারের মতো ওখানে রাখা ফল এমনকি আগরবাতি গুলো খাওয়া শুরু করে দেয়। কিছুক্ষণের ভিতরে সে সবকিছু খেয়ে শেষ করে দেয়, তারপরও তার পেট ভরে নেয়, তাই সে গ্রামের মানুষদের উপর রেগে যায়। সে বলতেছিল মাসে তোমরা 2 বার আমাকে খাবার খাওয়া
শখ, কিন্তু কোনোবারই আমার পেট ভরে না। তোমরা কি মনে করতেছো যদি আমি এভাবেই ক্ষুধার্ত থাকি তাহলে কি আমি বৃষ্টিপাত করব? যেটা শুনে সব মানুষরাই তো প্যানিক হয়ে ডিমন গডের সামনে তাদের মাথা উঁচু নাচা করা শুরু করে দেয়। আর তখনই আমরা ওখানে একটি পার্সনকে দেখি যে কিনা ডিমন গডকে বলতেছিল এই স্ক্রলের ভিতর আমরা অফারিং লিস্টের নাম লিখে রেখেছি, আপনাকে কে কি দিয়েছে বা না দিয়েছে স্ক্রোলে লেখা আছে। যেটা শুনে ওই ডিমন গড তো ওই স্ক্রোলটাকে এক্সঅফ করে ফেলে। আর সে তো জানতে পারে যে এখানে একটি মানুষ খালি হাতে আসছে, তাই সে সবাইকে বলে তোমাদের মাঝখান থেকে জিয়াং লুকের। এরপর সিন শিফট হয়ে আবারও জু ইয়ানের উপর চলে আসে, যেখানে এলিফ্যান্ট ফোর্স ডিমনিক টেকনিককে প্র্যাকটিস করতেছে। আর কাল্টিভেশন শুরু করার সময় আমরা তো দেখি তার বডি থেকে অনেক স্ট্রং এনার্জি রিলিজ হচ্ছে। এটা দেখে নীল সেভেন তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। সে বলে আমি যখন এই টেকনিকটাকে প্র্যাকটিস করছি আমার সাথে তো কখনো এরকম হয় নাই। এরপর কিছুক্ষণ পরে তো জু ইয়াং ও কাল্টিভেশন থেকে বাইরে চলে আসে। আর সে বলে এই এলিফ্যান্ট ফোর্স ডিমনিক টেকনিক আমাকে অনেক স্মুথ ফিল করাচ্ছে আর এটাকে আমি পারফেক্টলি হেভেন পর্যন্ত পৌঁছাতে পারি। আর তখনই জু ইয়াং কে ওর আওয়াজ শুনতে পায়। আসলে বাইরের দিকে দুজন ভিলেজের লেডি তো কথা বলতেছিল যে এল্ডার জিয়াং তো কোনো অফার ছাড়া নেদার ওয়ার্ল্ড গড এর সেরেমনির দিকে চলে গেছে। এখন তো ওই ডিমনিক গড তাকে একদমই জীবিত ছাড়বে না। যেটা ওই দ্বিতীয় লেডি বলতেছিল এল্ডার জিয়াং ফ্যামিলি অনেক বেশি গরিব, সে নিজের ফ্যামিলিরই ভালো করে পেট ভরতে পারে না, তাহলে সে ওই গডকে অফারিং করার জন্য টাকা কোত্থেকে পাবে। জু ইয়াংও তাদের দুইজনের কথা শুনতে পাচ্ছিল, তাই সে তো এল্ডার জুয়াংলুর জন্য চিন্তিত হয়ে যায়। ওদিকে ডিমন লর্ড তো এল্ডার জং এর অনেক কাছে চলে আসে, তাই এল্ডার জং তো তাকে বলতেছিল পিছনে কয়েক বছর ধরে কোনো ফসল হয় নাই, তাই আমার কাছে আপনাকে দেওয়ার মতন কিছুই নাই। যেটা শুনে ওই ডিমন লর্ড তো তাকে লাত্তি দিয়ে বলে তোমার ফ্যামিলিতে একটি যুবতী মেয়ে আছে, তো চলো এখন দ্রুত তাকে আমার কাছে দিয়ে দাও। যেটা শুনে এল্ডার তো প্যানিক হয়ে তার পাওয়ার পরে বলে প্লিজ আমাকে 2 দিনের সময় দেন, আমি যে কোনো কিছু একটা করে আপনার সামনে অনেক ভালো অফারিং লাগবো। যেটা শুনে ডিমন গড তো তাকে সোজাসুজি মানা করে বলে আমি এখনই তোমার মেয়েকে চাই। কিন্তু এল্ডার তো আবার কান্না করে বলতেছিল যে আমার কাছে ট্যাক্স ভরার মতন টাকা ছিল না, তাই গভর্নমেন্টের মানুষটা তাকে ধরে নিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি ওই ট্যাক্স গুলাকে পরিশোধ না করতেছি ততক্ষণ পর্যন্ত তারা আমার মেয়েকে ফেরত দিবে না। যেটা শুনে ওই ডিমন গড তো রেগে যায়, তাই সে তো তাকে বলতেছিল তুমি গভর্নমেন্টকে রেসপেক্ট করেছো কিন্তু আমার মর্যাদা তোমার সামনে একটুও নাই। আর তখনই ওই মনস্টারের চামচা স্কোয়াড সামনে আসে বলে মাই লর্ড আপনি একটু শান্ত হন, কারণ আমরা আগের থেকেই জানি যে আপনি জিয়াংলুর মেয়েকে পছন্দ করেন, তাই আমি তাকে অলরেডি গভর্নমেন্ট অফিসিয়াল থেকে মুক্তি করে ফেলেছি আর আমি তাকে আপনার সামনে এখনই পেশ করতেই যাচ্ছিলাম যে আমার চামচারা নতুন বধূকে মাই লর্ড এর সামনে পেশ করো। ওদিকে আমরা জু ইয়াংকে দেখি যে কিনা অনেক দ্রুত অ্যানসেস্টার হলের দিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু এখান থেকে অ্যানসেস্টার হল অনেক বেশি দূরে ছিল। ওদিকে এল্ডার জং এর মেয়ে জংলুকে ডিমন গডের সামনে পেশ করা হয়, তাই এটা দেখে এল্ডার জং তো কান্না করে করে ডিমন গড থেকে দয়ার ভিক্ষা খুঁজতেছিল, কিন্তু ডিমন গড তো তার উপর কোনোই দয়া দেখায় না, উল্টা তার পেট থেকে তো আরেকটি ডিমন বাইরে চলে আসে যেটা কিনা তার আসল ফর্ম ছিল। আর সে তো আসার সাথে সাথে তার খারাপ জিহ্বা দিয়ে জংলুকে চেটে ফেলে, যেটা থেকে জংলু তো ওখানেই বেহুশ হয়ে যায়। ওদিকে এল্ডার জং তো এখনো কান্না করে করে দয়ার আশা করতেছিল, কিন্তু তাকে তো সাধারণ মানুষরা ধরে দূরে ফেলে দেওয়া হয়, কিন্তু তারপরও সে তো তার মাথা মাটিতে বাড়ি খাওয়ায় ডিমন গডকে বলতেছিল যেন সে তার মেয়েকে ছেড়ে দেয়। যেটা শুনে ডিমন গড বলতে শুরু করে দেয় যে এখানে প্রত্যেকটি মানুষই আমাকে কিছু না কিছু দিয়েছে, তাই আমি তাদের ক্ষেতের উপরেই বৃষ্টিপাত করব। আর রইল কথা তোমার জমি, তো তোমার জমির উপর কোনো বৃষ্টিপাত হবে না। নিঃসন্দেহে এখানে তোমার মেয়েকে আমার কাছে অফার তো করা হয়েছে, কিন্তু ওটাও তো আমার চামচা স্কোয়ার আমাকে দিয়েছে, তোমার সাথে আমার কোনোই লেনদেন নাই। আর এটা বলার সাথে ওই ডিমন গড এখান থেকে যেতে শুরু করে দেয়, যার সাথে সে বলতেছিল আমার তো রাতের জন্য অপেক্ষাই হচ্ছে না, আমি তো এখনই তার সাথে সোহাগ রাত বানানোর জন্য চলে যাচ্ছি। আর তারও চামচা স্কোয়াড তো বলতেছিল মাই লর্ড আপনি একদম ঠিক বলেছেন, যার সাথে সে সব মানুষকে বলতেছিল যেন অ্যানসেস্টার হলকে খালি করে দেওয়া হোক, যার সাথে সে সবাইকে বলতেছিল আজ ডিমন গড অনেক ভালো মুডে আছে, তো ওনাকে বিরক্ত করার কোনোই দরকার নাই, সবাই দ্রুত এখান থেকে চলে যাও। ওদিকে এল্ডার জং তো ভাবতেছিল যে সবকিছুই তো শেষ হয়ে গেছে, যদি আমি আমার মেয়েকে না বাঁচাতে পারি তাহলে আমার এখানে জীবিত বেঁচে থাকার কোনোই লাভ নেই। আর তখনই সে বাইরে জিয়ানলুর আওয়াজ শুনে যেখানে বলতেছিল এল্ডার জং আমি ডিমন গডের অফারিং নিয়ে আসছি, আসলে উনি ভুলে সমস্ত উপহার আমার ঘরে রেখে আসছিল, কিন্তু যখনই সে দরজা খুলে তার সামনে তো এল্ডার জং এর অনেক বেশি রক্ত ছিল। আসলে এল্ডার জং তো পিলারের সাথে তার মাথায় বাড়ি দিয়ে তার জান নিয়ে নেয়, এটা দেখে জিয়াংলু তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। ওদিকে ডিমন গড তো দেখতেছিল যে জুয়াং তার জন্য স্নেকের গড ব্ল্যাডার নিয়ে আসছিল, কিন্তু এখন তো এটার উপর তার কোনোই দিলচস্পি নাই, কারণ সে জংলুকে তার হাত ছাড়া করতে চায় না, তাই সে তার চামচা স্কোয়ারকে বলে দ্রুত এই লাশটাকে সরাই ফেলো, যার সাথে এই মহলকে খালি করো, কারণ আমি আমার নতুন বধূর সাথে মজা করতে চাই। যেটা শুনে স্কোয়ার তো জুয়াংকে বলে দ্রুত এই বৃদ্ধ লাশকে নিয়ে এখান থেকে চলে যাও, কারণ আমাদের
আমাদের ডিমন গড জংলুর সাথে সোহাগ রাত করতে চায়। ওদিকে জিয়াংলু তো তার পুরনো স্মৃতি মনে করে যে এল্ডার জংলু তো তাকে ছোটবেলায় থাকার জায়গা দেয়, তাকে লালন পালন করে বড় করে। তাই তার মনে তো এখন শুধু একটি প্রশ্ন ছিল যে ডিমন গড এমনটা কেন করলো? সে তো আমাদের অফারিং খেয়ে জীবিত থাকে, সে আমাদের সাথে এরকম ট্রিট কিভাবে করতে পারে? আমরা তো বেশি কিছু চাই না, আমরা তো শুধু এই দুনিয়াতে শান্তির দিন কাটিয়ে চলে যেতে চাই। যদি তুমি এখানে আমরা বেঁচে আছি নাকি মারা গেছি এটার উপর কোনোই পাত্তা দাও না, তাহলে তুমি আমাদের অফারিং কে ডিজার্ভ করো না। আর তখনই তার এত বেশি রাগ ওঠে যে ওই চামচা স্কোয়াডের উপর এত জোরে সোরে একটি থাপ্পড় মারে যে সে ওখানে জানা মারা যায়। ওয়েল এটা দেখে সাধারণ মানুষরা তো প্যানিক হয়ে ডরে এই হলটাকে ছেড়ে পালানো শুরু করে দেয়। ওদিকে দূরে নীল সেভেন তো লুকাই দেখতে চাচ্ছিল যে জু ইয়াং ডিমন গডের সামনে কি খাড়াই থাকতে পারবে। ওদিকে আমরা জু ইয়াং কে দেখেছি কিনা রাগে তার চোখ লাল হয়ে গেছিল, সে বলতেছিল আমি কখনোই কাউকে মারতে চাই নাই, কিন্তু আজ আমি তোমায় এখানে জানে মেরে ফেলবো, আমি এটা তোমার কাছে ওয়াদা করতেছি। ওদিকে ডিমন গড জোয়াংলুর বডি থেকে অনেক বেশি কিলিং ইন্টেন্ট অনুভব করতে পারতেছিল, তাই সে ওই মেয়েটিকে সাইডে রেখে তার সাথে ফাইট করার জন্য চলে যায়। যেখানে সে তোর আগে একটি পিলার ভাঙে জোয়াংলুর কাছে আসে বলতেছিল বল তোর চোখ থেকে এত বেশি কিলিং ইন্টেন্ট আমি কেন অনুভব করতে পারতেছি? শোন, তুই যদি এখানে আমাকে জানে মারতে চাস তাহলে এখনো তোর এত বেশি অকাত হয় না যে তুই এখানে আমাকে জানে মেরে ফেলবি। যেটা বলার সাথে এসে তো জোয়াংলুর অনেক বেশি খারাপ ভাবে পিটাই করা শুরু করে দেয়। এখানে জু ইয়াং তো ওই ডিমান গড থেকে বাঁচার জন্য অনেক বেশি চেষ্টা করতেছিল, কিন্তু ওই ডিমান তো তাকে ধরে একটি পাথরের সাথে দিয়ে মারে, যার কারণে ওই অ্যানসেস্টর হল তো অনেক খারাপ ভাবে ভাঙতেছিল। আর সে শেষ পর্যন্ত জু ইয়াং কে মাটিতে আছাড় দিয়ে মারে। তাই ডিমান গড তো ভাবতেছিল যে জু ইয়াং এখানে জানা মারা গেছে, তাই সে এখান থেকে যাওয়া শুরু করে দেয়। কিন্তু জু ইয়াং তো পিছনের দিক দিয়ে আবারও খাড়া হয়ে যায়, যার সাথে জু ইয়াং তো ওই ডিমানকে বলতেছিল আমি তো ভাবছিলাম তুই অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তুই তো আমার সাথে মজা করে ফেলেছস, এবার আমার তোর সাথে মজা করার পালা। এরপর সিন শিফট হয়ে আবারও নীল সেভেনের উপর চলে আসে, যেখানে অ্যানসেস্টর হলের এই অবস্থা দেখে বোঝা যায় যে ভিতরের দিকে অনেক খারাপ ভাবে ধুলাই করা হচ্ছে। তাই সে তো খুশি হয়ে বলতেছিল ওয়াও, ভিতরের দিকে সে তো অনেক ভালোভাবে ধুলাই খাইছে, আমার মনে হয় না ওই বাচ্চাটা এখন সার্ভাইভ করতে পারবে। কিন্তু নীল সেভেন তো এখনো জানতো না যে জু ইয়াং কত বেশি টেরিফাইং। ওদিকে ডিমন গড তোর আগে জু ইয়াং এর উপর তার একটি পাঞ্চ হিট করে, কিন্তু জু ইয়াং তো তার সমস্ত পাওয়ার ব্যবহার করে পাঞ্চ আরেকটাকে ব্লক করতেছিল, যার সাথে ডিমন লর্ড তাকে বলতেছিল তুমি একজন মোর্টাল, কাল্টিভেশনও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আর তখনই হঠাৎ করে জু ইয়াং এর বডি থেকে ব্লাড আর এনার্জি একসাথে কম্বাইন হওয়া শুরু হয়ে যায়, যার কারণে তার বডি থেকে অনেক বেশি ব্লাডি অরা পুরো ভিলেজে ছড়াই পড়ে। যেটা দেখে নীল সেভেন তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, কারণ সে বুঝতে পারতেছিল যে জু ইয়াং ওই এলিফ্যান্ট পাউন্ড ডিমনিক টেকনিকটাকে মাস্টার করে ফেলেছে। এরপর সে তো ওই টেকনিকের ফার্স্ট স্টেপ ব্যবহার করে, যেটাকে ফিউরি দা হেভেন বলা হয়, যার কারণে তার বডি থেকে অনেক বেশি টেরিফাইং লেভেলের অরা আনলিশ হচ্ছিল, যার সাথে সে এভাবেই করতে করতে 2, 3, 4 লেভেল পর্যন্ত আনলক করে ফেলে। তার পাওয়ার এখানে এত বেশি বেড়ে গেছে যে ডিমন গড এখন তাকে দেখে ডরাচ্ছে, কারণ সে তো শুধু তার অরার সাথে হিট হয়ে অ্যানসেস্টর হলের বাইরে চলে আসে, যার সাথে সে তো ডরে জু ইয়াং কে বলতেছিল তুই যদি এখানে আমায় জানে মেরে ফেলিস তাহলে তোর কপালে তো কবরও জুটবে না। কিন্তু এই কথা তো জু ইয়াং এর উপর কোনো প্রভাব ফেলে না, উল্টা সে তো ওই ডিমানের উপর লাত কিল ঘুষির বৃষ্টিপাত শুরু করে দেয়। তার এত বেশি মারাত্মক লেভেলের মুভ দেখে ডিমান গডের তো ঘাম ছুটে যায়। কিন্তু এতক্ষণে তো জু ইয়াং এলিফ্যান্ট ফাউন্ড ডিমান টেকনিকে সেকেন্ড স্টেপ টেকনিক ব্যবহার করে। ওয়েল এই টেকনিকের নাম ছিল ডাবল হ্যাপিনেস, যেটা হিট হয়ে ডিমান গডের অবস্থা তো আগের থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে, যার সাথে সে তো তার উপর থার্ড পাঞ্চ অ্যাটাক করে দেয়, যেটাকে গ্রেট পাঞ্চ বলে। আর সে তো তার উপর এখন ফাইনাল অ্যাটাক করতে যাবে। ওই ডিমান গড তো তার কাছে তার জীবনের ভিক্ষা খোঁজা শুরু করে দেয়। সে বলতেছিল প্লিজ আমায় জানে ছেড়ে দাও, আমি এই পুরো ভিলেজে বৃষ্টিপাত করাবো। যেটা শুনে জু ইয়ান তো তার ফাইনাল অ্যাটাক ব্লক করে ফেলে, কিন্তু এটাই তো ডিমান গডের চক্রান্ত ছিল। তখনই সে হঠাৎ করে আউটার সেলকে ব্লাস্ট করে ফেলে, যার কারণে জু ইয়ান তো এখান থেকে অনেক বেশি দূরে উড়ে যায় পরে। ওই ডিমান গড তো বলতেছিল আমি একজন গড, আমি তোর মতন একজন সাধারণ মানুষের কাছে কিভাবে দয়ার আশা করতে পারি। তাই সে তো জু ইয়ানের উপর আরো কিছু এনার্জি ব্লাস্ট করে, যেটা দেখে ওই ডিমান তো জোরে জোরে হাসা শুরু করে দেয়, কারণ সে ভাবতেছিল এখানে সে জু ইয়ানকে জানে মেরে ফেলছে। কিন্তু আমরা তো দেখি জু ইয়ান তো জীবিত ছিল, যে কিনা আগের থেকে অনেক বেশি রেগে ডিমান গডের ধুলাই করা শুরু করে দেয়, যার সাথে সে তো তার উপর অ্যাটাক করে বলতেছিল এই অ্যাটাক এলডার জং এর জন্য, যে কিনা তোর জন্য নিজের জান নিয়ে নিচ্ছে, আর এই অ্যাটাক জংলুর জন্য যার উপর তুই এত বেশি অত্যাচার করছ, আর এই থার্ড অ্যাটাক তোর ব্যর্থতার জন্য, কারণ তুই একজন ডিমন গড হয়েও এই ভিলেজকে প্রোটেক্ট করতে পারস নাই। ডিমন গড তো এখানে তার এত বেশি রুথলেস রূপ দেখে অনেক বেশি প্যানিক হয়ে যায়, তাই সে তাকে ডরে বলে আমি নেদার ওয়ার্ল্ডের গডের একজন এম্পেরিয়াল কোডের মেম্বার, যদি তুমি এখানে আমাকে জানে মেরে ফেলো তার মানে এটাই হলো যে তুমি সোজাসুজি হেভেনের বিরুদ্ধে চলে গেছো। কিন্তু জু
জুয়ান তো এখানে তার কোনো কথাই শুনে না, উল্টা সে তার ফাইনাল টেরিফাইং পাঞ্চ ব্যবহার করে ডিমন গডের গল্প এখানেই শেষ করে ফেলে। তাই এখন থেকে তো জুয়ান একজন স্নেক ক্যাচার থেকে একজন ফলেন গড হয়ে গেছে, যার সাথে আশেপাশে পুরো জায়গা তো শান্ত হয়ে যায়। জুয়ান তো দেখে তার সামনে একটি ছোট বাচ্চা ধীরে ধীরে আসতেছে, তাই জুয়ান তো ওই বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখনই ওই বাচ্চার মা দ্রুত আসে ওই বাচ্চাটাকে নিয়ে চলে যায়, যেটা থেকে জুয়ান তো একটি হার্ট হয়ে যায়। তাই সে তো ভিলেজের মানুষদের বোঝানো শুরু করে দেয় যে এইসব তো আমি আপনাদের ভালোর জন্যই করছি, জানি না এই ডিমন গড আমাদের কত বছর ধরে বিরক্ত করতেছে। উল্টা তারা তো জুয়ানের কোনো কথা না শুনে তার মুখের উপর দরজা জানলা সবাই লাগানো শুরু করে দেয়। জুয়ান তো এখানে সবারই ভালো করতে চায়, উল্টা সে তাদের সবার কাছ থেকে কি পেল? ডর, নাফরমানি, হিংসা। সাধারণ মানুষরা তো ওই ডিমন গডের কাছে প্রেয়ার করতেছিল, তারা ভাবতেছিল জুয়ানই এখানে আসল মনস্টার। এসব দেখে তো জুয়ানের মন অনেক বেশি ভেঙে যায়, যাদের প্রোটেক্ট করার জন্য জুয়ান এসব করেছে তাদের কাছে এখন সে ভিলেন হয়ে গেছে। তাই সে শেষ পর্যন্ত ডিসাইড করে সেই ভিলেজটাকে ছেড়ে চলে যাবে, কিন্তু পেটে খিদা থাকার কারণে সে তো পড়া থাকা খাবারের উপর ঝাঁপাই পড়ে, যার সাথে তার মনে তো শুধু একটাই কথা ছিল, আমি তো এখানে শুধু একটি ডিমনকে জানে মেরে ফেলেছি, আমি কোনোই খারাপ কাজ করি নাই। যার সাথে সে তো তার রক্ত দিয়ে একটি দেওয়ালের উপর লেখে যে আমি তো আপনাদের ভালোর জন্য অ্যাকশনটা নিয়েছিলাম। তাই সে তো যাওয়ার আগে ভিলেজের সামনে নিচু হয়ে বলে আমি তো বছরের পর বছর এখানে থেকে বড় হয়েছি, কিন্তু এখন আমি আপনাদের বিরক্ত করে ফেলেছি, তাই পারলে প্লিজ আমায় ক্ষমা করে দিয়েন। এরপর জুয়ান তো এখান থেকে যেতে যাবে, তখনই পিছনের দিক দিয়ে জংশ চলে আসে, যে কিনা জুয়ানের শুকরিয়া আদা করতেছিল, যার সাথে সে তো তাকে বলতেছিল তোমার সাথে যা কিছু হয়ে যাক না কেন তোমায় আমার জন্য বেঁচে থাকতে হবে। কিন্তু জুয়ান তো এটা শোনা তার দিকে ফিরেও তাকায় না, আর সে তো কান্না করে করে এই ভিলেজ থেকে চলে যায়। তো এরপরের সিনে আমরা নীল সেভেনকে দেখি, যার বডির উপর ব্যান্ডেজ করা ছিল। জুয়াং এখানে যে তার হাড্ডিগুলো ভেঙেছিল তাই সে এটা নিয়ে এখনো তো চিন্তিত, যার সাথে সে তো তার মনে বলে বাপ রে জুয়াং তো আসলে অনেক বেশি পাওয়ারফুল, সে তো শুধু এক ঝটকায় এলিফ্যান্ট ফাউন্ড ডিমন টেকনিকের 5 লেভেল পর্যন্ত মাস্টার করে ফেলেছে, যেটা কেন আমি এত বছর পর্যন্ত করতে পারি নাই। তাই আমি ভাবতেছি জুয়ানকে আমার মাস্টার হিসেবে অ্যাকসেপ্ট করাই ভালো হবে, কারণ জুয়ান আমাকে কাল্টিভেশনে শিখাতে পারে। এরপর সে তো অনেক ফানি ভাবে জুয়াং এর কাছে যাওয়া শুরু করে দেয়। ওদিকে জুয়াং তো এখন গড স্লেয়ার নামে পরিচিত, যার নাম এখন পুরো কন্টিনেন্টে ছড়াই পড়ছে। তাই এখানে 8 গ্রেট ক্ল্যানের ভিতর লিং ফ্যামিলি, জাও ফ্যামিলির গডরা জুয়ানকে ধরতে চায়। এরপর আমরা লিং ফ্যামিলির গভর্নমেন্টকে দেখি, যেখানে এই খবরটি পাইছে জুয়াং একজন ডিমন গডকে জানে মেরে ফেলছে, যার সাথে সে ওই চামচা স্কোয়াডটাকে জানে মেরে ফেলছে। আপাতত সে এখন নিখোঁজ। আর তখনই আমরা ওই গভর্নমেন্টের নামটা জানতে পারি, যার নাম এল্ডার ফং। এল্ডার ফং তো তার ছেলেকে বলতেছিল আমার মনে হয় জুয়াং অবশ্যই একজন কাল্টিভেটর, যেটাই ওনার ছেলেও বলে হ্যাঁ আমরা জুয়াং এর ঘর তালাশ করার পর কাল্টিভেশন মেথড বুক পেয়েছি, যে কিনা চি গ্যাদারিং লেভেলের টেকনিক গুলোকে মাস্টার করার চেষ্টা করতেছিল। এরপর এই সিন এখানে কাট হয়ে আমাদের জাও ফ্যামিলির সিন দেখানো হয়, যেখানে গডকে দেখে যার নাম জু লিংফু, আর সে তো বলতেছিল জুয়াং ডিমন রেস টেকনিক গুলাকে মাস্টার করতেছে, কিন্তু সে তো একজন মানুষ। কিন্তু ওদিকে এল্ডার ফং তো বলতেছিল আমার মনে হয় জুয়াং এর কাছে এক্সট্রা অর্ডিনারি টেকনিক আছে, জানি না আমাদের ক্ল্যানের কত বেশি এল্ডাররা ডিমনিক পাথ ফলো করার চেষ্টা করছে, কিন্তু কেউ এটাতে কামিয়াব হাসিল করতে পারে নাই। কিন্তু ওদিকে জুয়াং এর তো কোনোই সমস্যা হয় নাই। এভাবেই এল্ডার ফং আর গড জংফু জুয়াং এর উপর অনেক বেশি ইন্টারেস্টিং ফিল করতেছিল, যার সাথে গড জংফু তো দ্রুত তার বাকি ডিমন গডদের হুকুম দিয়ে দেয় যখনই জুয়াং তোমাদের রেঞ্জের ভিতরে আসবে দ্রুত তাকে ধরে ফেলবা। আর ওদিকে এল্ডার ফং না জানি কত বেশি কাল্টিভেটর আর ওয়ারিয়ারদের জুয়াং এর পিছনে লাগাই দেয়। তাই এখন জুয়াং এর পিছনে তো ডিমন আর হিউম্যান পড়ে গেছে, যার সাথে তারা দুজনে এই অর্ডারটা দেয় যে ভুলেও যেন জুয়াং শত্রুদের হাতে না পড়ে, আর যদি এমনটা হয় তাহলে দ্রুত জুয়াংকে ওখানেই জানে মেরে ফেলবা। জাও ফ্যামিলি চাচ্ছিল না এখানে জুয়াং এর ডেড বডিও যেন নেদার ওয়ার্ল্ডের গডের হাতে পড়ে। ওদিকে নেদার ওয়ার্ল্ডও চাচ্ছিল যে জুয়ান ভুলেও জাও ফ্যামিলির হাতে না পড়ে। এরপর আমরা কালকের দিনের ঘটনার সিন দেখি, যেখানে হুয়াং ভিলেজের ডিমন গডেস তার সাথীদের বলতেছিল তোমরা সবাই মিলে এই এলাকার উপর নজর রাখো, জুয়াং নামের একটি মানুষ অবশ্যই এখান দিয়ে যাবে, আমাদের কিছু একটা করে তাকে এখানে ধরতেই হবে। যেটা শুনে সাধারণ মানুষরা তো জুয়াংকে খোঁজা শুরু করে দেয়, কিন্তু জুয়াং তো দূর থেকে এইসব সব কথা শুনে ফেলে। তাই সে তো এখানে নীল সেভেনকে বলতেছিল আমি এখানে কোনো সাধারণ মানুষকে জানে মারতে পারি না, আর সামনে যেতে হলে অবশ্যই আমাদের খুন খারাপি করতে হবে। যেটা শোনার সাথে নীল সেভেন তো দ্রুত তার ডিমনিক ফর্মে চলে আসে। এরপর সোজা সে তো ওই ডিমন গডেস এর সামনে এসে খাড়া হয়ে যায়, কিন্তু ওই ডিমন গডেস তো দ্রুত জাম্প করে নীল সেভেনকে ঘায়ল করে ফেলে। এটা দেখে সাধারণ মানুষরা তো তাদের গডেস কে চিয়ার করতে থাকে, যার সাথে ওই ডিমন গডেস তো নীল সেভেনের গল্প এখানে শেষ করার জন্য একটি ফরমেশন অ্যাক্টিভেট করে, কিন্তু নীল সেভেন তো দ্রুত তাকে এখানেই জানে গিলে ফেলে। এটা দেখে এই ভিলেজের
মানুষরা তো ডরে এখান থেকে চলে যায়। তো এরপর আমরা এর পরের দিনের সিন দেখি, জুজিয়ান ভিলেজের ডিমন গড জুইয়ানকে এখানে থামাতে চায়, কিন্তু জুইয়ান তো তার শুধু দুটি অ্যাটাকে তার গল্প এখানেই শেষ করে দেয়, যার সাথে সে যে কোনো ভিলেজের উপর দিয়ে যেত সেই ভিলেজের ডেটিরা তো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জুইয়ানের দুইটি অ্যাটাকই তাদের জন্য যথেষ্ট। জানি না এখানে জুইয়ান 2 দিনের ভিতর কত বেশি ডিমনিক ডেটিদের জানে মেরে ফেলছে, যার কারণে জুইয়ান তো ডিমন স্লেয়ার টাইটেল আগের থেকে অনেক বেশি পপুলার হয়ে যায়, যার সাথে জুইয়ান তো এখানে ধীরে ধীরে রিয়েলাইজ করে যে ডিমন গডরা এখানে এত বেশি পাওয়ারফুল নয়, তারপরও তারা মানুষদের উপর রাজত্ব করে। আর এসব চলতে জুইয়ানের জায়েন্ট ডিমন ডেটির সাথে দেখা হয়ে যায়, যেটা স্কিন অনেক বেশি শক্ত ছিল, তাই জুইয়ান তো সামনের দিকে পলাচ্ছে। এটা দেখে ওই জায়েন্ট ডিমন ডেটি তো তার ওয়েপেন ব্যবহার করে জুইয়ানের উপর অ্যাটাক করে, যেন সে এখানেই তাকে জানে মেরে ফেলতে পারে, কিন্তু এখানে তার ওয়েপেন তো তার মতোই স্লো ছিল, যার কারণে জুইয়ান তো এখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। তো এরপর আমরা কিছুক্ষণ পরের সিন দেখি, যেখানে জুইয়ান আর নীল সেভেন আরাম করতেছিল। তখনই নীল সেভেন তো জুইয়ানকে বলতেছিল, ভাই তুই তো অনেক বেশি পাওয়ারফুল, তুই এলিফ্যান্ট ফাউন্ড ডিমন টেকনিকের অনেক বেশি লেয়ারকে মাস্টার করে ফেলছো, কিন্তু আজ পর্যন্ত আমি তো ওই টেকনিকের কিছু শিখতে পারি না। যেটা শুনে জুইয়ান তো তাকে ওই টেকনিকের ব্যাপারে বলতে শুরু করে দেয়, তুমি যখনই ওই টেকনিকটাকে মাস্টার করার চেষ্টা করো তুমি নিজেকে এলিফ্যান্ট বা অক্স ভাবা শুরু করে দাও, যেটা কিনা তোমার সব থেকে বড় ভুল। তাই ওই টেকনিকটাকে প্র্যাকটিস করার সময় তুমি এটা ভাবো যে তোমার সোল অক্সটের মতন ফিয়ারলেস বা এলিফ্যান্টের বডির মতন শক্ত, তোমার তো শুধু তোমার সোলের সাথে ওই টেকনিকটাকে ইমেজ করার দরকার। যেটা শুনে নীল সেভেন তো বলে, আমার ভাই তাহলে আমার অ্যানসেস্টররা তো কখনো এই টেকনিকটাকে বোঝার চেষ্টাই করে নাই, আর এটার কারণেই হতে পারে আজ পর্যন্ত আমি এই টেকনিকটাকে মাস্টার করতে পারি না। আমি সবসময় আমার ফিজিক্যাল বডিকে স্ট্রং করার চিন্তা ভাবনা করতাম, নাকি আমার সোলকে। যদি আমরা মাউন্টেন উডে চলে যাই তাহলে ওখানে আমরা সেফ থাকবো, কারণ ওখানে আমার কিং ইয়াং কেভ আছে। আমি তোমার সাথে বাজি ধরে বলতে পারি ওখানে তোমাকে বিরক্ত করার মতন কেউই থাকবে না, কিন্তু মাউন্টেন উড যেতে গেলে আমাদের না জানি কয়েকশো কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করতে হবে। যেটা শুনে জুইয়াং তো তাকে বলে, জানি না আমি শুধু আমার ঘর থেকে এখানে আস্তে আস্তে কত বেশি ডিমন গডকে জানে মেরে ফেলেছি, কিন্তু নীল সেভেন তো তাকে বলে, মনে হয় এখানে তোমার সিটি লর্ড জানে মারার হুকুম দিচ্ছে, আর ওই সিটি লর্ডের নাম ছিল জু লিংফু। তার কাছে 500 থেকে 600 মাউন্টেন এন্ড রিভার আছে, হাজারের সংখ্যার ডিমন গড আছে, কিন্তু যতটুকু আমি জানি মাউন্টেনের ডেটিরা কখনোই রিভারের ডিমনের সাথে বন্ধুত্ব করে না, তাই আমার মনে হয় তুমি মাউন্টেনে সেফ থাকবে। কিন্তু এসব শুনে জুইয়াং তো তাকে বলতে শুরু করে দেয় যে আমার পিছনে কমপক্ষে 2000 থেকে বেশি ডিমন গড পড়ে আছে, যাদের একা আমি তো তাদের জানে মেরে ফেলতে পারি না। যদি এই জার্নিতে কোনো পাওয়ারফুল ওয়ারিয়ার আমার উপর অ্যাটাক করে তাহলে আমি চাই তুমি আমায় ছেড়ে এখান থেকে চলে যাও, আমার কারণে তখন তুমি তোমার জান বিপদে ফেলিও না। এটা শুনে নীল সেভেন তো একটু শক হয়ে যায়, আর নীল সেভেন তো তাকে বলতেছিল, আমার ভাই তুমি কি সত্যিই চাও যে বিপদের সময় আমি তোমায় একা ছেড়ে দেই? আর তখনই হঠাৎ করে ওখানে আরেকটি ওয়ারিয়ার চলে আসে, যে কিনা জুইয়াংকে বলতেছিল, তোমার এইসব ইমোশনাল কথা শোনা তো আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি, কিন্তু এখানে আমি একদমই কান্না করব না, কারণ কান্না আমি একদমই পছন্দ করি না। ওয়েল জুইয়ান তো আজ পর্যন্ত শুধু ডিমান গডদের সাথে মোকাবেলা করছে, কিন্তু এখন তার সামনে একজন জাও ফ্যামিলির ওয়ারিয়ার চলে আসছে, যে কিনা তাকে বলতেছিল লিং লিং ভিলেজ আমাদের জাও ফ্যামিলির ভিতরে পড়ে, আর ওই ভিলেজে আমরা কিছু নিয়ম রেখেছিলাম, যেটা কিনা তুমি স্কোয়ারকে জানে মেরে নিয়মটিকে ভেঙে ফেলেছ। আর সেই মানুষটি যেখানে পাওয়া রাখতো সেখানে ঘাস তো পড়ে যাচ্ছে, আর এই মানুষটির নাম ছিল জুং ফিয়াং। আর সে তো জুয়াংকে বলতেছিল, তুমি স্কোয়াডকে মেরে নিয়ম তো ভেঙেছো, যার সাথে তুমি একজন ডিমান গডকে মেরে ফেলেছো, এখন তো তোমার উচিত তোমার পানিশমেন্টকে অ্যাকসেপ্ট করার। যেটা শুনে জুয়াং তো তাকে বলে, আমরা তো ওই ডিমানের কাছে শুধু একটি পোকামাকড় ছিলাম, যখনই তারা মন চাইতো তখনই আমাদের পিষে ফেলতো। যেটা শুনে ওই ওয়ারিয়ার তোর আগে তার টেন্টিক্যাল পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, আর এই ফাইটিং সিনের সাথেই আমাদের এই এপিসোড এখানে শেষ হয়। আর সত্যি বলতে গাইস, ধীরে ধীরে আমার মোটিভেশন কমতেছে, কারণ আমার ভিডিওর অবস্থা বেশি ভালো যাচ্ছে না। তাই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি লাভলি কমেন্ট করো। তো চলো দেখা করি এই ভিডিওর নেক্সট পার্টে।